নমস্কার, সাহিত্য প্রীতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা শুরু করব প্রেমেন্দ্র মিত্রের লেখা ছোট গল্প সংসার সীমান্তে, আজ শেষ পর্ব। লোকটা কয়েকদিন ধরিয়া রজনীর ঘরেই আছে। মার খাইবার দিন হইতে তাহার প্রবল জ্বর। যাইবে সে আর কোথায়? রজনীকে বাধ্য হইয়াই সেবা করিতে হইতেছে। ব্যাপারটার সমস্ত দোষ তাহার ঘাড়ে চাপাইয়া বাড়ির আর সকলে দিব্যি নিশ্চিন্ত হইয়া গিয়াছে। ঘরে বসাইয়া একটা লোকের দিনের পর দিন শুশ্রূষা করা রজনীর সাধ্য নয়। প্রথম দিন লোকটা পকেট হইতে গোটা কয়েক টাকা বাহির করিয়া দিয়াছিল বলিয়াই কোনো মতে চলিতেছে। রজনী এ দায় হইতে কোনো রকমের নিষ্কৃতি পাইলেই বোধহয় বাঁচে। পুলিশের ভয়েই সম্ভবত সে এ পর্যন্ত কোনো রকম উচ্চবাচ্য করিতে পারেনি। কিন্তু হপ্তা কাবার হইবার পরও লোকটার যে সরিবার কোনো লক্ষণই নাই। রজনীর ধৈর্য আর কতদিন থাকে? সকালে ঘায়ের পট্টি খুলিতে খুলিতে সে মুখ ঝামটা দিয়া বলিয়াছে, ভিটকেলমি করে আর কদিন বিছানায় পড়ে থাকা হবে শুনি? আমি আর পারবো না, তা যা হয় হোক। যা হয় হোক কথাটা আসলে পুলিশের সম্বন্ধেই রজনী বলতে চেয়েছে। রজনীর সে ভয় এখনো বুঝি একটু আছে। লোকটাও সঙ্গে সঙ্গে উত্তর দেয়, পারবি নাকি? এতগুলো কর করে টাকা মাগনা দিলাম নাকি? ইস, কত তোরা তোরা টাকাই না দিয়েছিলি। 8 দিন ধরে ওষুধ পত্তি সব 5 টাকায় হচ্ছে, তাই না? নাই বা হলো, তুই দিবি টাকা। হাতে হাত করা থেকে বেঁচে গেছিস জানিস। রজনীর সাহস বাড়িয়াছে। রাগের মাথায় সে বলিল, হ্যাঁ হ্যাঁ, হাতে হাত করা সবাই দিচ্ছে। যা না যা না তুই পুলিশে। আমিও বলতে জানি। শীতকাঠি নিয়ে প্রথম দিন ঘরে ঢুকেছিলি, মনে নেই? লোকটা রাগিয়া বলিল, তুই দেখেছিস? দেখিনি আবার? সেদিন পুটুলির ভিতর কি ছিল? তারা খেয়ে আমার ঘরে তো ঢুকেছিলি লুকোতে। বুঝি না আমি কিছু? লোকটা তাচ্ছিল্যভাবে বলে, বুঝেছিস তো বুঝেছিস। অঘোরদাস কাউকে ভয় করে না। নীরবে খানিকক্ষণ ঘা ধোয়ানো চলে। অঘোর এক সময় বলে, জ্বরে জ্বরে মুখটা বড় খারাপ হয়েছে, আজ একটু অম্বল রাখতে পারিস? রজনী ঝংকার দিয়া বলিল, হ্যাঁ পারি না, উনুনের ছাই রাখতে পারি। শখ কত, ঘায়ে পুঁজ শুকোচ্ছে না, আবার অম্বল খাবে? অঘোর সারিয়া উঠিয়াছে, কিন্তু এখনো এ আশ্রয় পরিত্যাগ করেনি। দিন রাত্রে রজনীর সঙ্গে রোজ তাহার ঝগড়া বাঁধে। রজনী গালাগাল দিয়া বলে, কাল যদি তুই বাড়ি থেকে দূর না হোস, তোকে মুড়ো দিয়ে ঝাঁটা মারব। অঘোর প্রচণ্ড শপথ করিয়া জানায় যে পরদিন প্রাতঃকাল হইতে সে রজনীর আর মুখ দর্শনও করিবে না। কিন্তু যাই যাই করিয়া যাওয়া আর হইয়া উঠিতেছে না। ছন্নছাড়া জীবন, স্থান হইতে স্থানান্তরে ভাগ্যের দ্বারা চিরদিন বুঝি সে বিতাড়িত হইয়া ফিরিয়াছে। একটুখানি নিশ্চিন্ত বিশ্রামের স্থান তাহার কখনো মেলে নাই, তাই যাইতে তাহার সহজে মন ওঠে না। রজনীও অন্য সময়ে গাল পারিলেও সকালবেলা ঝাঁটা মারিয়া তাড়াইবার কথাটা কেমন করিয়া যেন বিস্মৃত হইয়া যায়। অঘোর একেবারে অবুঝ নয়। ইতিমধ্যে একদিন বাহির হইয়া সে কয়েকটা টাকা কোথা হইতে সংগ্রহ করিয়া আনিয়া রজনীর হাতে দিয়াছে, কিন্তু সেই সঙ্গে ফরমাস যাহা করিয়াছে তাহার বহর বড় কম নয়। রজনী টাকা কয়টা রাগের মাথায় মেঝের উপর ফেলিয়া দিয়া বলিয়াছে, আমার টাকার দরকার নেই, অমন টাকা আমি ঢের দেখেছি। আমি কি তোর কেনা বাদী যে যা হুকুম করবি তাই করব? টাকা ফেলিয়া দেওয়ায় প্রথমটা মুখ গম্ভীর করিয়া অঘোর বলিয়াছে,
দেখ, লোক আমি বড় ভালো নয়, বেশি বাড়াবাড়ি করলে ভালো হবে না। কিন্তু খানিক বাদে আসিয়া তাহার পিঠে হাত বুলাইয়া বলিয়াছে, আহা, রাগ করিস কেন? তুই রাধিস ভালো, তাই না বলছি। সাত করে কি এখানে পড়ে থাকি? তোর রান্না খাওয়ার পরে মুখে আর কিছুই রোচে না। থাক, আর আধিক্যেতার দরকার নেই বলিয়া রজনী শেষ পর্যন্ত নিজেই টাকাগুলি তুলিয়া লইয়া গিয়াছে। কিন্তু এমন করিয়াও বেশি দিন চলিল না। একদিন টাকা কড়ির ব্যাপার লইয়াই অত্যন্ত কুৎসিতভাবে ঝগড়া করিবার পর অঘোর সত্যি সকালবেলা চলিয়া গেল। বাড়িওয়ালি সংবাদ পাইয়া রজনীকে ভৎসনা করিয়া বলিল, কি বলে যেতে দিলি তুই? তবু তো খরচটা চালাচ্ছিল। রজনী রুক্ষ কণ্ঠে বলিল, খরচ চালাচ্ছিল না আর কিছু? খেটে খেটে আমার হাড় কালি হয়ে গেল, আপদ গেছে, বেঁচেছি। তাহার পরে আপন মনেই বলিল, এবার এলে দরজা থেকেই খ্যাংড়া মেরে বিদায় করে দেব। কিন্তু সেই দিন গভীর রাত্রে তাহার দরজা কড়া নাড়িয়া ওঠা মাত্র ধরপড় করিয়া উঠিয়া প্রথম দরজা খুলিতে যে গেল সে রজনী। অত রাত পর্যন্ত অকারণে কেন সে জাগিয়াছিল কে জানে। সত্যই অঘোর ফিরিয়া আসিয়াছে, কিন্তু চেহারা কেমন যেন অদ্ভুত। জামায় কাপড়ে ধুলি কাদা লাগিয়াছে, কপালের উপর পূর্বের যে ক্ষতটার দাগ এখনো মিলাইয়া যায় নাই, তাহা হইতে আবার রক্ত বাহির হইতেছে। রজনী জিজ্ঞাসা করিল, এ কি করে হয়েছে? ও কিছু না বলিয়া বলিয়া পকেট হইতে অঘোর যাহা বাহির করিল তাহা দেখিয়া রজনীর বিস্ময়ের আর শেষ ছিল না। অত টাকা একসঙ্গে সে কবেই বা দেখিয়াছে। অঘোর হাত বাড়াইয়া তাহাকেই সেগুলো দিতে যাইতেছিল। রজনী সভয়ে হাতটাকে সরাইয়া বলিল, না না, ও চাই না। তাহার মনের সন্দেহ দৃঢ় হইবার সঙ্গে সঙ্গে ভয় তাহার বাড়িয়াছে। অঘোর হাসিয়া বলিল, কেন রে, হলোটা কি? খানিক চুপ করিয়া থাকিয়া ভীত অস্পষ্ট কণ্ঠে রজনী বলিল, সত্যি বল দেখি, তুই চুরি করেছিস নাকি? অঘোর তাহার দিকে তাকাইয়া মুচকি একটু হাসিল মাত্র, উত্তর দিল না। রজনী আবার বলিল, বল, আমার গা ছুঁয়ে বল। যদি করে থাকি? যদি করে থাকি? ধরা পড়লে কি হতো? কি আর হতো, জেল, আর বেশি কিছুই তো নয়। সে আমার অভ্যেস আছে। রজনী সভয়ে খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তাহার পর অস্ফুট স্বরে জিজ্ঞাসা করিল, পালাতে গিয়া কপালটা কেটেছে তো? কপালের রক্তটা কাপড় দিয়া মুছিয়া অঘোর বলিল, বেটারা ঢিল ছুড়ল যে। রজনী হতাশভাবে বলিল, অমনি করিয়া তুই কোনদিন মরে যাবি। তা গেলেই বা কার কি যায় আসে? অঘোর দাসের জন্য তিন কুলে কাঁদবার কেউ নাই। রজনী তখন কোনো কথা আর বলিল না। ঘণ্টাখানেক বাদে বিছানায় শুইয়া হঠাৎ অঘোরের গলায় হাত রাখিয়া রজনী বলিল, একটা কথা বলবো, রাখবি? বল। নিদ্রা জড়িত কণ্ঠে অঘোর বলিল, কি? তুই আর চুরি করতে যাবি নে, বল। অঘোর ঘুমের ঘোরে বলিল, আচ্ছা, বলিয়া পাশ ফিরিয়া শুইল। রজনী কিন্তু তাহাকে নিশ্চিন্তভাবে ঘুমাইতে দিল না। হাত ধরিয়া ঝাঁকানি দিয়া বলিল, ওরকম আচ্ছা বললে হবে না, তুই দিব্যি করে বল, কখনো আর চুরি করব না। কাঁচা ঘুম ভাঙায় অঘোর চটিয়া গিয়াছিল। বলিল, তবে কি ডাকাতি করে খাবো? না, তুই একটা কাজকর্ম দেখ। কাজকর্ম কে দেবে? তুই বাজে বকিসনি, ঘুমোতে দে। কিন্তু রজনী ছাড়িল না। আবার তাহার হাত ঝাঁকানি দিয়া
একটু কঠিন স্বরে বলিল, না, তোকে চুরি ছাড়তেই হবে, না হলে এখানে আর আসতে দেব না। ও, তবেই তো আমার গোকুল অন্ধকার হয়ে যাবে, তাই না রে? বলিয়া অঘোর আবার পাশ ফিরিল। কিন্তু এবারে খানিক বাদে প্রথম কথা সেই কহিল, বলিল, কাজকর্ম পাওয়া কি এতই সহজ রে? তাছাড়া দলের লোকেরা ছাড়বে কেন? যদি বা একটা ভালো কাজ পাই, পুলিশ আর দলের লোকেরা পিছু লেগে অস্থির করে দেবে না? দল তুই ছেড়ে দিবি? এ দেশে থাকতে তার আর জো নেই। রজনী ইহার পর অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, তবে তুই এ দেশ ছেড়ে চলে যা। অন্ধকারের মধ্যে অঘোরের হাস্যধ্বনি শোনা গেল। বলিল, তুই যাবি আমার সঙ্গে? রজনী সত্যি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমি যাব কি করে? দুজনেই তাহার পর নীরব। অঘোর এবার খানিক বাদে রজনীকে ঠেলা দিয়া জিজ্ঞাসা করিল, ঘুমলি নাকি? না। তুই যেতে পারবি না কেন? রজনী হতাশ স্বরে বলিল, আমার এখানে কত দেনা, বাড়িওয়ালির কাছে, কিস্তিদারের কাছে। যেতে চাইলে তারা ছাড়বে কেন? হঠাৎ উৎসাহিত হইয়া অঘোর বলিল, আমি যদি সব দেনা শোধ করে দেই? কিন্তু রজনীর এ কথায় বিশ্বাস নেই। বলিল, সে অনেক টাকারই, তুই পারবি কি করে? হুঁ, অঘোরদাস ইচ্ছে করলে কি না পারে। তুই বল, তাহলে যাবি আমার সঙ্গে? তাহলে তোকে সত্যি কথাটা বলি, এ কাজে মাঝে মাঝে মাইরি বলছি ঘেন্না ধরে যায়। খালি সাবধান, খালি সাবধান, শুয়ে বসে একটুও স্বস্তি নেই। চ, একেবারে দিল্লি আগ্রায় চলে যাব। রজনী কিন্তু তাহার উৎসাহে বাধা দিয়া বলিল, তুই কি করে টাকা জোগাড় করবি? এমনি চুরি করে, তাই তো? সে আমার দরকার নেই। হাত বাড়াইয়া রজনীকে অন্ধকারে কাছে টানিয়া অঘোর বলিল, এই তোর গা ছুঁয়ে বলছি, এই শেষবার, ব্যাস, তারপর আর চুরিবিদ্যা খতম। পরদিন বিকেলবেলা অঘোর নতুন একটা প্রকাণ্ড তরঙ্গ ঘাড়ে করিয়া আনিয়া রজনীর ঘরে ঢুকিল। রজনী বিস্ময়ে আনন্দে হাসিয়া বলিল, ও মা, বাক্স আনতে বলেছিলাম বলে ওই অত বড় একটা ঠাউস জিনিস আনতে হয়? ওর ভেতরে শুবি নাকি? অঘোর মুখ টিপিয়া হাসিতে হাসিতে তরঙ্গের তালা খুলিয়া ফেলিল। ভিতরের জিনিসপত্র দেখিয়া রজনী তো অবাক। অঘোর কাপড় জামা হইতে থালা গেলাস পর্যন্ত কত জিনিসই না কিনিয়া আনিয়াছে। রজনী পরিহাস করিয়া বলিল, ইস, করেছিস কি? এত সাজ সরঞ্জাম কেন বলতো? বিয়ে করতে যাচ্ছি যে। মরণ আর কি, আধ বুড়ো অমন চোয়ারের কাছে মেয়ে দেবে কে? বলিয়া রজনী হাসিতে লাগিল। অঘোর গম্ভীর হইয়া বলিল, না দেয় চুরি করে নেব। রজনীর হাসি তাহার পর আর থামিতে চাহে না। গ্লানির প্রকাণ্ড অন্ধকারে যাহাদের অতীত লুপ্ত হইয়া গিয়াছে, বর্তমান যাহাদের ক্লেদপঙ্কিল, তাহারাও ঘর বাঁধিতে চায়। পৃথিবীর ভাগ্যবান নরনারীদের জীবনলীলার অনুকরণ করিতে তাহাদেরও সাধ হয়। ভাবী সংসার সম্বন্ধে দুইজনের ইতিমধ্যে অনেক মধুর আলাপ হইয়া গিয়াছে। রজনী বলিয়াছে, যাচ্ছি বটে তোর সঙ্গে, কিন্তু সেখানে যা খুশি করবি আর আমি মুখ বুঝে তাই সইব, মনে করিস নে যেন। রজনী তেমনি মেয়ে নয়, অত নেশা ভাঙ করা তোর চলবে না। অঘোর বলিয়াছে, আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে, কিন্তু আমিও লোক বড় ভালো নয়, বুঝেছিস? এখানে যা করিস করিস, সেখানে একটু বেচাল দেখলে আর আস্ত রাখবো না। সেই রাত্রে
অঘোর আবার বাহির হইল। আর 20টা টাকা হইলেই রজনীর সমস্ত ঋণ শোধ হইয়া তাহাদের সব খরচ কুলাইয়া যায়। অঘোর তাহাদের বিদেশ যাওয়ার উপকরণ স্বরূপ অকারণে অনেকগুলো বাজে জিনিস কিনিয়া পয়সা নষ্ট করিয়া আসিয়াছে। রজনী সেইগুলোই বেচিয়া টাকা জোগাড় করিবার কথা বলিয়াছিল। অঘোরের আর নিজেকে বিপন্ন করিয়া কাজ নেই, কিন্তু অঘোর সে কথায় হাসিয়াছে মাত্র। বলিয়াছে, অঘোর দাস জিনিস বিলিয়ে দেয়, বেচে না, বুঝেছিস? তুই বাধা চাঁদা করে সব ঠিক হয়ে বসে থাক দেখি, কাল ভোরের গাড়িতেই কলকাতাকে কলা দেখিয়ে চলে যাব। আদালতে কাজের চাপ সেদিন অত্যন্ত বেশি। ম্যাজিস্ট্রেটের সামনে কোর্ট ইন্সপেক্টর কোনো মতে পূজার ঠাট্টুকু বজায় রাখিয়া বলির পর বলি শেষ করিয়া চলিতেছিল। ছোটখাটো অপরাধের বিচার রায় দিতে বিলম্ব হইবারও কারণ নাই। অনেকগুলি অপরাধীর বিচার হইয়া যাইবার পর একজন আসামি হঠাৎ কাঠগড়ায় উঠিয়া বিষম হট্টগোল শুরু করিয়া দিল। বুড়ো মদ্য ছাড়া পাইবার জন্য তাহার মিনতি ও শিশুর মতো কান্না দেখিয়া আদালতের লোকের পক্ষে হাসি সম্বরণ করা কঠিন। বিচারক নামটা ভালো শুনিতে পান নাই। জিজ্ঞাস করিতে কোর্ট ইন্সপেক্টর গড়গড় করিয়া যাহা বলিয়া গেল তাহার অর্থ এই যে আসামির নাম অঘোর দাস। লোকটা দাগি চোর, ইতিপূর্বে 5 জেল খাটিয়াছে এবং সেদিন আবার চুরি করতে গিয়া ধরা পড়িয়াছে ইত্যাদি। আসামি তখন কাঠগড়া হইতে 2 হাত জড়ো করিয়া কাতরভাবে কাঁদিতে কাঁদিতে বলিতেছে, হুজুর ধর্মাবতার তাহাকে যেন এইবারটি মাপ করে। সে চুরি করিবার চেষ্টা করিয়াছে, কিন্তু কিছুই লইতে পারে নাই। সে হুজুরের পা ছুঁইয়া ও ঈশ্বরের সাক্ষী করিয়া শপথ করিতেছে যে সত্যই সে এমন কাজ করিবে না, সত্যই সে এ পথ ছাড়িয়া দিতে চায়। এবার জেল হইলে তাহার সর্বনাশ হইয়া যাইবে। কোর্ট ইন্সপেক্টর তাহাকে ধমক দিলেন, পুলিশ প্রহরী একটা রুলের গুঁতো দিলেন, কিন্তু লোকটা নাছোড়বান্দা চোখের জল মুছিতে মুছিতে একই কথা বারবার বলিতে লাগিল। লোকটার কান্না একটু অসাধারণ হইলেও এই ধরনের বদমাইশের সহিত বিচারকের পূর্বেই পরিচয় হইয়াছে। কোর্ট ইন্সপেক্টরের বক্তব্য শেষ হইবার পর তিনি রায় দিলেন। ইন্সপেক্টর তাহা অনুবাদ করিয়া অঘোর দাসকে জানাইল। 5 বৎসর তাহার জেল হইয়াছে। অঘোর দাস খানিকটা স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর সে যে কাণ্ডখানা করিয়া বসিল তাহা একেবারে অদ্ভুত। দেখা গেল হঠাৎ কাঠগড়া হইতে হুঙ্কার দিয়া লাফ মারিয়া উঠিয়া বিচারককেই সে আক্রমণ করিয়াছে। পুলিশ প্রহরী ও কোর্ট ইন্সপেক্টর সেই মুহূর্তে তৎপর হইয়া তাহাকে ধরিয়া না ফেলিলে কি কেলেঙ্কারি যে হইত কে জানে। তারপর তাহারা তাহাকে পিছমোড়া করিয়া রুলের গুতা দিয়া আবার কাঠগড়ায় আনিয়া ফেলিল। সে উন্মত্তের মতো তাহাদের হাত হইতে মুক্ত হইবার বৃথা চেষ্টা করিতে করিতে তখনও গর্জাইতেছে। বিচারক বয়সে নবীন এবং সত্যি ভালো লোক। তাহার হৃদয় মন এখনো কঠিন হইয়া ওঠে নাই। বিচার জিনিসটা এখনো তাহার কাছে শুষ্ক আইনের প্রয়োগ কৌশল মাত্র। আসামির পিছনের রক্ত মাংসের মানুষ আছে ইহা এখনো তাহার স্মরণে থাকে। লোকটার অস্বাভাবিক কান্নার পর এই আকস্মিক উত্তেজনায় তিনি একটু অবাক হইয়া গিয়াছিলেন। মনে হইতেছিল লোকটার এই অদ্ভুত ব্যবহারের গূঢ় কোনো অর্থ থাকিতেও পারে। বিচারককে আক্রমণের অপরাধে আসামির নতুন করিয়া বিচার হইল। বিচারক মহাশয় এবারে
শাস্তি যথাসম্ভব লঘু করিয়া তো দিলেনই, মনে মনে সংকল্প করিলেন যে তাহার সম্বন্ধে কর্মচারীকে দিয়া ভালো করিয়া পরে খোঁজ লইবেন। বিচারক মহাশয় অবশ্য নানা কাজের চাপে সে কথা ভুলিয়া গিয়াছে। তাহারই বা দোষ কি? অঘোরদাস এখনো জেলে পচিতেছে। নিরবিচ্ছিন্ন বর্ষার রাতে এখনো নিশ্চয়ই কলকাতায় একটি কর্দমাক্ত নোংরা ও কুৎসিত পথের ধারে কেরোসিনের ডিবিয়ার ম্লান আলো দেখা যায়। ডিবিয়ার ধূম্রবহুল শিখাকে শীর্ণ হাতে সযত্নে বৃষ্টির ঝাপটা হইতে আড়াল করিয়া গভীর রাত্রি পর্যন্ত এখনো নিশ্চয়ই বিগত যৌবনা রূপহীনা রজনী এক রাত্রের অতিথির জন্য হতাশ নয়নে পথের দিকে নিশ্চয়ই চাহিয়া প্রতীক্ষা করে। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের লেখা সংসার সীমান্তে। নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষদের ভালো রাখার চেষ্টা করবেন, সুস্থ চিন্তায় থাকবেন। নমস্কার।